অযোধ্যা উত্তরপ্রদেশের সরজ নদীর তীরে অবস্থিত এই শহর হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম শহর নামে পরিচিত। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রাম জন্মগ্রহণ করেছিলেন এই অযোধ্যায়। প্রাচীন পুরাণ রামায়ণেও এর উল্লেখ রয়েছে। প্রায় ৭,০০০ বছর পর এই রাম জন্মভূমিতেই তৈরি হয়েছে রাম মন্দির। ২.৭ একর জমির ওপর ১৬১ ফুট লম্বা এই রাম মন্দির তৈরি করতে খরচা পড়ছে ৭০০ কোটি টাকার কাছাকাছি। আগামী ২২শে জানুয়ারি ২০২৪-এ প্রতিষ্ঠা হতে চলেছে এই রাম মন্দির। পুরাণ অনুযায়ী এই দিনেই ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং তাই জন্য এই দিনকেই বেছে নেওয়া হয়েছে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই দিনেই রাম মূর্তি স্থাপনা করবেন রাম মন্দিরে। মাত্র কয়েক মাস আগে দেব দীপাবলির দিন প্রায় ২২ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠেছে অযোধ্যার। তবে ২২শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার পর বছরের প্রথম দীপাবলি পালন করতে চলেছে উত্তরপ্রদেশের নাগরিক। হাতে অল্প সময় থাকায় রাম মন্দির প্রতিষ্ঠার অনেক আগেই আমি আর অঙ্কিত পৌঁছে গেছিলাম অযোধ্যায়। রাম জন্মভূমির বিভিন্ন জায়গা ঘুরে দেখা এবং হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রতীক রাম মন্দিরের অনেক কাছে পৌঁছানোর সৌভাগ্য হয়েছিল আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে। এর আগের এপিসোডে আপনারা দেখলেন যে কলকাতা থেকে বেনারসে আসার পরে আমরা বেনারসের বিভিন্ন জায়গা কীভাবে এক্সপ্লোর করলাম। আমরা ভোরবেলা ৩টের সময় গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলাম, তারপর সেখান থেকে কাল ভৈরব মন্দির গেলাম, তারপরে সেখান থেকে সংকট মোচন মন্দিরেও গেলাম। তাছাড়াও বেনারসের বিভিন্ন জায়গায় আমরা খাবারও খেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখেছি, আর আজকে সকালবেলা বোট রাইডের সময় গিয়ে নদীর মাঝখানে গিয়ে প্রচুর ছবিও তুলেছি। এই সমস্ত ইনফরমেশান আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক আছে, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা অযোধ্যায় যাচ্ছি, অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, রাত্রির ১টা নাগাদ আমাদের ট্রেন আছে বারাণসী থেকে কলকাতার জন্য। তাই হাতে সময় কম ছিল, আর এখান থেকে ট্রেন অথবা বাসের টাইমিং ম্যাচ করছিল না। তাই আমরা একটা র্যান্ডামলি একটা ট্রাভেল এজেন্সি থেকে একটা ক্যাব বুক করেছি। আমাদের মোট খরচ পড়ছে ৫,০০০ টাকা, সব কিছু নিয়ে, ইনক্লুডিং পার্কিং, রুটিং, টোল ট্যাক্স সব কিছু নিয়ে। আমরা এখান থেকে অযোধ্যা যাব, অযোধ্যার কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রাম মন্দির আর একটা হনুমানজির মন্দির আছে, এই দুটো জায়গা দেখবো। আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো দেখবো। দেখে আবার ফিরে আসবো রাত্রিবেলা বারাণসী থেকে, আর তারপর ট্রেন ধরে আগামীকাল পৌঁছাবো কলকাতায়। এখন সময় হচ্ছে ঠিক 11:30, আর কিছুক্ষণ আগেই আমরা জার্নি শুরু করেছি। আর মোটামুটি 4:30 নাগাদ আমরা অযোধ্যা পৌঁছাবো এক্সপেক্ট করছি। আমরা সকালে অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন আপাতত দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। শুধু মাঝে রাস্তায় একবার দাঁড়িয়ে আমরা লাঞ্চ করব, তখন আপনাদের সাথে নিশ্চয়ই লাঞ্চের ডিটেলস শেয়ার করব। তো গাড়িতে কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আংশিত এখনও ঘুমাচ্ছে, আমি খেতেও নামলো না, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। যখন থাকতে না পেরে এখানে দাঁড়িয়েছি। ওম দিব্য দরবার ধাবা এটার নাম। আমি একটা স্পেশাল থালির অর্ডার দিয়েছি। ওখানে মাটন পনির আছে, ডাল ফ্রাই আছে, মিক্স ভেজ আছে, রুটি আর ভাত আছে। টোটাল রাস্তা হচ্ছে 220 কিলোমিটারের, আর আমরা মোটামুটি 100 কিলোমিটার পর রাস্তা কিন্তু কভার করে ফেলেছি। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আঙ্কিতেরও খাওয়া হয়ে গেছে। আর এবার আমরা রেডি এখান থেকে রওনা দেওয়ার জন্য। ওম দিব্য দরবার ধাবা থেকে বেরিয়ে সোজা আমরা পৌঁছাবো অযোধ্যা।
তো আমরা এখন এসে পৌঁছেছি অযোধ্যায়, আর এখন সময় হচ্ছে ঠিক 4:30। 11:30টায় স্টার্ট করেছিলাম, মাঝখানে আধ ঘন্টা 40 মিনিট খাওয়ার ব্রেক। তো আমাদের মোটামুটি 4 ঘন্টা মতো, 4.5 ঘন্টা মতো সময় লাগবে। এখানে গাইডের চার্জ বিভিন্ন ধরনের আছে, স্পট দেখানোর ওপরে। আমাদের যে গাইড আছে 200 টাকা চার্জ দিচ্ছে, আমাদের 5টা স্পট আলাদা করে দেখাবে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে, এটা হচ্ছে সরোজ নদী। ये अयोध्या का सबसे प्राचीन नदी है पुराना। इस नदी में भगवान रामचंद्र जी बैकुंठ को प्राप्त हुए। इस नदी का नाम है सरयू नदी। मानसरोवर कैलाश पर्वत से बह करके आती हैं, बिहार गंगा पट्टनम जा करके मिल जाती हैं। इस नदी का पहला नाम है सरयू और इसका दूसरा नाम है नेत्रजा। পুরাণ অনুযায়ী রাবণ বধের পর রামচন্দ্র অযোধ্যায় এসে সবার প্রথমে এই সরযূ নদীতেই স্নান করেছিলেন এবং পাপমুক্ত হয়েছিলেন, এবং তারপর পুজো ক্রিয়ায় যোগ দিয়েছিলেন। তাই অযোধ্যা দর্শনে এসে বেশিরভাগ দর্শনার্থীরাই এই সরযূ নদীতে স্নান করেন এবং তারপর অযোধ্যা দর্শনে যান। এই সরযূ নদীর পাশেই রয়েছে গুপ্তার ঘাট। বলা হয় শ্রী রামচন্দ্র বেশ কিছুদিন সেই গুপ্তার ঘাটে বসবাস করেছিলেন। সেই গুপ্তার ঘাটের বাইরে একটি রাম সীতার মন্দিরও রয়েছে। সময় তখন প্রায় 5টা। সরয়ূ নদীর থেকে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে, রাম মন্দির কার্যালয়। রাম মন্দির প্রতিষ্ঠার কাজ তখন জোর কদমে চলছে। রাম জন্মভূমিতে এসে দর্শনার্থীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তাই তৈরি করা হচ্ছে প্রচুর হোটেল, আর সব রাস্তাগুলিকেও চওড়া করা হচ্ছে। রাম মন্দির কার্যালয়ে পৌঁছাতেই আমাদের চোখে পড়ল দুটি স্তম্ভ। এরকম মোট 318টি স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে রাম মন্দিরকে, এবং প্রত্যেকটি স্তম্ভের মধ্যে তৈরি করা হয়েছে 16টি দেবতার প্রতিচ্ছবি। তামিলনাড়ুর রামেশ্বরম থেকে আনা হয়েছে একটি অষ্টধাতুর ঘণ্টা। এই ঘণ্টাটি ওজন হচ্ছে 6 কুইন্টাল 13 কেজি। এই বিশেষ ঘণ্টাটি রাম মন্দিরের গেটে লাগানো হবে। যখন এটি বাজবে এর আওয়াজ শোনা যাবে 5 কিলোমিটার দূরত্ব অবধি। নতুন রাম মন্দিরের একটি মডেলও রাখা রয়েছে রাম মন্দির কার্যালয়ে। মোট 5টা গেট রয়েছে এই নতুন রাম মন্দিরে, যাকে বলা হচ্ছে রামলালা। রাম মন্দিরের 5টি গেটের নাম সিংহদ্বার, নিত্যমণ্ডপ, রংমণ্ডপ, পুণ্যমণ্ডপ এবং গর্ভগৃহ রাখা হয়েছে। 318টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে এই রাম মন্দির, যার পেছন দিকে থাকবে গর্ভগৃহ, যেখানে স্থাপন করা হবে শ্রী রামচন্দ্রের মূর্তি। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর প্রায় 2000 হিন্দুকে গুলি করে হত্যা করা হয়েছিল অযোধ্যায়। এরকম বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা রয়েছে এই রাম মন্দির কার্যালয়। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইটের ওপর শ্রী রাম লিখে পাঠানো হয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি করার জন্য। সেই সমস্ত ইট সংগ্রহ করে রাখা ছিল এই রাম মন্দির কার্যালয়। রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার পর প্রায় সমস্ত ইট পাঠিয়ে দেওয়া হয়েছে রাম মন্দিরের কাজে, এবং তার উপরেই তৈরি করা হয়েছে রাম মন্দিরের ভিত। রাজস্থানের ভরতপুর থেকে আনা হয়েছে বিভিন্ন ধরনের পাথর। রাম মন্দির তৈরির কাজে কোনো পাথরেই বালি অথবা সিমেন্টের ব্যবহার করা হয়নি। ইন্টারলক সিস্টেমের মাধ্যমে একটির সাথে আরেকটি পাথরকে জোড়ে তৈরি করা হয়েছে এই রাম মন্দির। রাম মন্দির তৈরির মোট খরচ প্রায় 1800 কোটি টাকা। তবে 318টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা সমগ্র রাম মন্দিরটুকু তৈরি করতে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে চলেছে বিশ্ব দরবারের সামনে, রাম জন্মভূমিতে। 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রাম মূর্তি। তবে 22শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস হলেও সাধারণ মানুষ রাম মন্দিরের দর্শন করতে পারবেন 2024-এর 26শে জানুয়ারি থেকে। রাম মন্দির কার্যালয়ের ভেতরে
একটি রাম মন্দিরও রয়েছে। আমরা সেই মন্দিরে দর্শনও করলাম এবং প্রসাদ খেলাম। রাম মন্দির কার্যালয় থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম জানকী ঘাটের কাছে অবস্থিত বড়ে হনুমানজির মন্দিরে। 15 ফুট লম্বা হনুমানজির মূর্তির নিচ থেকেই প্রবেশ করতে হয় এই মন্দিরে। এই মন্দিরের সামনের রাস্তাতেই বাবরি মসজিদ ভাঙার পর গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় 2000 হিন্দু। এই মন্দিরে রাম সীতার মূর্তি রয়েছে এবং তার পাশেই রয়েছে শ্রী হনুমানেরও মূর্তি। এই মন্দিরের ভেতরে একটি সুবিশাল শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। শিব ঠাকুরের মাথা থেকে অনবরত বয়ে চলেছেন মা গঙ্গা এবং তার পাশেই রয়েছেন শ্রীকৃষ্ণর একটি মূর্তি, যেখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় তার আঙুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। বড়ে হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে রাম দরবার। ত্রেতা যুগে রাম আর সীতার বিবাহের পর সীতাকে নিয়ে রাম প্রথম এখানেই এসেছিলেন এবং সীতার পালকিও প্রথম এখানেই নামানো হয়েছিল। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে এসে যা যা নিয়মকানুন পালন করতে হয়, সীতা এই রাম দরবারে এসেই কিন্তু সেই সমস্ত নিয়মকানুন পালন করেছিলেন। এই মন্দিরে রাম এবং সীতার ছোট্ট দুটি মূর্তি আছে, যেগুলো এখানকার রাজা সরজু নদীতে স্নান করার সময় কুড়িয়ে পান। তার মধ্যে একটি মূর্তি সোনার এবং একটি মূর্তি রূপোর। এই মন্দিরের ভেতরে থাকা একটি কলের সাথে এখনো সরিয়ু নদীর সরাসরি যোগ রয়েছে। अभी भी जल है इसमें? बोल तो रहा हूँ, इसी जल से भगवान का सुबह स्नान होता है, अभिषेक होता है, ये जल से भोजन बनता है और ये जल से मंदिर की साफ सफाई होती है। সাধারণ দর্শনার্থীদের জন্য এই কল ব্যবহার করার অনুমতি নেই। মা অন্নপূর্ণা সেই সময় সীতা এবং রামের জন্য এখানে 56 ভোগ রান্না করেছিলেন। এখানেই সীতা রান্না করতেন, তাই এই জায়গাটিকে সীতা কি রসোইও বলা হয়ে থাকে। 1000 साधु, 500 विद्यार्थी और 300 गाय का पूरा भवन यहाँ खोल मालिक। ओ अच्छा, खुला हुआ। সীতা কি রসোই দেখে আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। তবে রাম মন্দির দর্শনের আগে আমরা এসে পৌঁছালাম হনুমানগাড়িতে। হনুমানগাড়ি থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 100 মিটার। বলা হয় রাম মন্দির দর্শনের আগে দর্শনার্থীরা হনুমানগাড়িতে এসে শ্রী হনুমানজির দর্শন করেন এবং তারপর এগিয়ে যান রাম মন্দিরের দিকে। অযোধ্যা স্টেশন থেকে হনুমানগাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখনো পর্যন্ত হনুমানগাড়ি অযোধ্যার সবচেয়ে উঁচু মন্দির। এই মন্দিরে পৌঁছাতে গেলে পেরোতে হয় প্রায় 76টি সিঁড়ি। ত্রেতা যুগে রাবণ বধ করার পর শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন হনুমানজিও শ্রী রামচন্দ্রের সাথে অযোধ্যায় এসেছিলেন এবং তারপর থেকে উনি এখানেই একটি গুহার মধ্যে বসবাস করতেন। পরবর্তীকালে এখানে একটি ছোট মন্দিরের স্থাপনা করা হয়েছিল। পরে রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এই বড় মন্দিরটির স্থাপনা করেন। আমরা সন্ধ্যে 6টা নাগাদ হনুমানগাড়িতে এসে পৌঁছেছিলাম। তখন অন্ধকার হয়ে এসেছে। মন্দিরের সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের আলোকসজ্জা আমাদের মুগ্ধ করেছিল। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি। শ্রী রাম জন্মভূমিতে দাঁড়িয়ে শ্রী হনুমানজির সামনে জয় শ্রীরাম বলে হনুমানজির দর্শন করতে পেরে আমরা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেছিলাম। একের পর এক দর্শনার্থীরা লাড্ডু নিয়ে হনুমানজির দর্শন করছিলেন এবং পুজো দিচ্ছিলেন।
হনুমানগড়ের এক পাশে রয়েছে রাম মন্দির, আরেক পাশে রয়েছে দশরথ মহল, যেখানে শ্রী রামচন্দ্রের পিতা মহারাজা দশরথ বসবাস করতেন। তবে হাতে সময় কম থাকায় আমরা দশরথ মহল দর্শন করতে পারিনি। হনুমানজির আশীর্বাদ নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আমরা এগিয়ে গেছিলাম রাম মন্দিরের দিকে। সে এক সুবিশাল আয়োজন। হিন্দু সনাতন ধর্মের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। মনের মধ্যে শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি এবং মুখে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে এগিয়ে যাচ্ছে রাম মন্দিরের দিকে। রাম জন্মভূমিতে দাঁড়িয়ে হিন্দু সনাতন ধর্মের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে এক ঝলক দেখতে পাওয়া যে কতটা সৌভাগ্যের ব্যাপার, তার প্রতিচ্ছবি প্রত্যেক দর্শনার্থীর মুখে ফুটে উঠেছিল। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি রাম জন্মভূমিতে, অর্থাৎ যেখানে 1992 সালের 6 ডিসেম্বরের আগে অবধি ছিল বাবরি মসজিদ, সেই রাম জন্মভূমিতে অযোধ্যার রাম মন্দিরের সামনে। তো মন্দির এখনও তৈরি হয়নি, আর মন্দিরের সামনে কিন্তু প্রচণ্ড সিকিউরিটি, বেশি দূর কাউকে যেতে দিচ্ছে না। আমার পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের মেন গেট তৈরি হচ্ছে, আর এখানে সব স্ট্রাকচার তৈরি হচ্ছে বড় বড়। সারা দিন রাত কাজ হচ্ছে, আর মাত্র 65 দিন বাকি মন্দিরের ওপেনিংয়ের। মন্দিরের ওপেনিংয়ের ডেট 22শে জানুয়ারি 2024 ফিক্স করা হয়েছে, যতদূর আমি জানি। এখানে বললেন, এখানে অনেকেই সেটা বলছে 22শে জানুয়ারি 2024 এই ডেট ফিক্স করা হয়েছে, আর 65 দিন মাত্র বাকি আছে মন্দিরের ওপেনিংয়ের। আর এখন কিন্তু পুরো দমে কাজ চলছে। ভেতরে আমরা গেছিলাম, ভেতরে এখন শুধু একটা ছোট মন্দির আছে, যেখানে শ্রী রামের মূর্তি আছে তার সব ভাইয়েদের সাথে। সেখান থেকে ছোট প্রসাদ দিয়েছে আমাদেরকে, এই হচ্ছে প্রসাদ। আর তারপর বেরিয়ে আসতে হয়েছে বাইরে। দূর থেকে মন্দিরটা দেখতে পেয়েছি, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর এর আগে যে আমি রাম মন্দিরের কার্যালয়ে গেছিলাম, সেখানে দেখিয়েছি আপনাদের যে কী ধরনের পাথর দিয়ে এই মন্দির তৈরি হচ্ছে। আমি আশা করব খুব শিগগিরই মন্দির ওপেনিং হলে আবার আসবো এখানে সপরিবারে পুজো দিতে। এখন অলরেডি 6:30 বাজে। রাম কি পৌরিতে অলরেডি আরতির সময় হয়ে গেছে। আমি জানি না এখান থেকে কতক্ষণ লাগবে, তবে আমি চেষ্টা করব সেখানে পৌঁছে আরতিটা তোলার। তো দেখুন 7:30 অবধি মন্দির খোলা থাকে, মানে মন্দিরের যে ভিজিটিং আওয়ার সেটা হচ্ছে সকালবেলা 7টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 7:30। এই টাইম অবধি কিন্তু ভিজিট করতে পারছে লোকে এসে, তবে মন্দিরের ভেতরে যেতে পারছে না। সাইড থেকে এখন দর্শন হচ্ছে। মন্দিরের একটা স্ট্রাকচার সেটা ভেতরে রয়েছে। আর মোদিজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আর ইউপির চিফ মিনিস্টার যোগীজি এখানে এসে যে শিলান্যাস করেছিলেন, সেখানেই মন্দিরটা তৈরি হয়েছে। তার কিছু খুব ভালো ফটো রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। তার সাথে শ্রীরামের একটা ছোট মন্দির রয়েছে। তো আপাতত এই দেখতে পেয়েছি, আর তার চারিপাশটা ঘুরে দেখেছি। পুরোদমে কাজ চলছে, দিন রাত কাজ করা হচ্ছে। প্রচুর সিকিউরিটি ফোর্স আর প্রচুর ওয়ার্কাররা কিন্তু এখানে কাজ করছে। আপনারা অবশ্যই আসবেন আর দর্শন করবেন 22শে জানুয়ারি 2024 পর। তো আপাতত আমরা রওনা দেব রাম কি পৌরের দিকে, আর চেষ্টা করব যদি ওখানে গিয়ে আরতিটা আপনাদের দেখাতে পারি। রাম মন্দিরে প্রবেশ করার আগে দর্শনার্থীদের সমস্ত জিনিসপত্র লকার রুমে জমা রাখতে হবে। মন্দিরের বাইরে বিনামূল্যে লকার রুম পাওয়া যায়। তাছাড়াও মন্দিরের চারিপাশে বিভিন্ন দোকান রয়েছে, সেখানেও লকার রুম ভাড়া পাওয়া যায়। রাম মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম রাম কি পৌরির উদ্দেশ্যে। হরিদ্বারে যেমন হর কি পৌরি আছে, অযোধ্যায় তেমনি রাম কি পৌরি আছে। আর এই রাম কি পৌরির আলোকসজ্জা আমাদের মুগ্ধ করেছিল। সরয়ূ নদীর জলকে কৃত্রিমভাবে এই রাম কি পৌরিতে নিয়ে আসা হয়েছে, এবং তারপরই বিভিন্ন মন্দিরের ঘাটকে একসাথে করে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটি। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের শেষ স্পটে, যেটা হচ্ছে রাম কি পৌরি। আমার পেছনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা
অ্যাটমসফিয়ার, এত সুন্দর ফাউন্টেন চলছে, কালার চেঞ্জ হচ্ছে। সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং তার প্রতিষ্ঠিত জায়গাগুলো সম্বন্ধে বর্ণনা দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে। অসাধারণ একটা জায়গা। যদি আপনারা অযোধ্যা আসেন এখানে কিন্তু অবশ্যই আসবেন। 6:30টার সময় এখানে আরতি হয়, যেটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন সময় হচ্ছে 7:05, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। আর এটা হচ্ছে আমাদের আজকে শেষ স্পট, শেষ ভিজিটিং স্পট। এখান থেকে আমরা সোজা রওনা দেবো বেনারসের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। বেনারস থেকে অযোধ্যা যাওয়া এবং বেনারসে ফিরে আসার সময় বাদ দিলে আমাদের হাতে ছিল মাত্র 3 ঘন্টা সময়। আর এই 3 ঘন্টা সময়ের মধ্যে ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অভূতপূর্ব মিলনস্থলকে খুব কাছ থেকে অনুভব করতে পেরেছিলাম আমরা। আর সেই অভিজ্ঞতাই এই ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অথবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।